আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিব ভুইয়া। তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব বোর ইফেক্ট এবং হ্যালডেন ইফেক্ট নিয়ে। তাহলে আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে বোর ইফেক্ট। তাহলে বোর ইফেক্টের সাথে একটা রিলেটেড টপিক হচ্ছে ক্লোরাইড শিফট মেকানিজম। তাহলে বোর ইফেক্ট জিনিসটা কি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে এ শিফট অফ অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ টু দ্য রাইট। অর্থাৎ এখানে কি হবে, অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা কি হবে, রাইট সাইডে শিফট হবে। রেসপন্স টু ইনক্রিজ ব্লাড কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন has significant effect by enhancing the release of oxygen from the blood। আচ্ছা, ব্যাপারটা কি বলছে আমরা একটু বলি, যে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইট সাইডে শিফট হয়। আমরা জানি যখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন এই কার্বন ডাইঅক্সাইড কি করে ফর্ম করে, হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পানির সাথে মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড। তাহলে এই কার্বন কি করে ফর্ম করে, বাইকার্বনেট প্লাস হাইড্রোজেন। এই হাইড্রোজেন কি করে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, এটাকে আমরা বলি প্রোটনেটেড হিমোগ্লোবিন। এই প্রোটনেটেড হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কি কম, এই জন্য হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা কি হয়ে যায়, ডিসপ্লেস হয়ে যায়, হয়ে সে টিস্যুতে চলে যায়। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলছি বোর ইফেক্ট। তাহলে বোর ইফেক্টটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা যদি আগের ট্রান্সপোর্ট মেকানিজম থেকে কনসেপ্টটা একটু নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা যদি আগের চিত্রটা একটু দেখি, দেখো আমি বলছিলাম যে এলভিলাসে অক্সিজেনের কনসেন্ট্রেশন কত থাকে, 104 মিলিমিটার মার্কারি, আর ক্যাপিলারি থাকে 40। এই জন্য কি করে অক্সিজেন এলভিলাস থেকে কোথায় চলে আসে, ক্যাপিলারি চলে আসে। দেন এটা আবার কি হয়ে যায়, 104 চলে আসে অক্সিজেন জমা হয়ে যেতে। দেন সেটা আবার কোথায় ব্যালেন্স মিক্সারের জন্য কি হয়ে যায়, 95 চলে আসে। এগুলো ব্যাখ্যা আমরা আগের ভিডিওতে বলছি, এখানে ব্যাখ্যা করবো না। দেন এই ক্যাপিলারিতে, সিস্টেমিক ক্যাপিলারিতে অক্সিজেনের কনসেন্ট্রেশন থাকে 95 আর ইন্টারস্টিশিয়াল স্পেস থাকে 40। এই জন্য অক্সিজেন কি করে, এই অক্সিজেন হচ্ছে এখান থেকে চলে আসে ডিফিউশন হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে। আবার এই ইন্টারস্টিশিয়াল স্পেসে অক্সিজেনের কনসেন্ট্রেশন থাকে 40 আর সেলেবিতে হচ্ছে 23। এই জন্য কি করে অক্সিজেন এখান থেকে ডিফিউশন মধ্যে এখানে চলে আসে। অর্থাৎ লাংস থেকে অক্সিজেনটা কি হচ্ছে কোথায় চলে আসতেছে, আমাদের টিস্যু ক্যাপিলারিতে। এই টিস্যু ক্যাপিলারিতে ব্লাডের মাধ্যমে সে দুইটা ফর্মে আসে, আমরা বলছিলাম, একটা হচ্ছে ডিজলভ স্টেট আর একটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন স্টেট। তো এই যে অক্সিহিমোগ্লোবিন স্টেটে যখন অক্সিজেনটা আসতেছে, এই হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটাকে ডিসপ্লেস করে সেলের ভিতরে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি বোর ইফেক্ট। এটা কেন হচ্ছে, এটা হচ্ছে এই সেলের ভিতরে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হচ্ছে। দেন এই কার্বন ডাইঅক্সাইড আইসা কি করতেছে, আইসা বাইন্ড করতেছে ওই যে অক্সিহিমোগ্লোবিনটার সাথে। দেন এই কার্বন ডাইঅক্সাইড যখন বাইরে চলে আসবে তখন সে কি ফর্ম করবে, পানির সাথে মিলে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। দেন এই কার্বন অ্যাসিড ফর্ম করবে কি হাইড্রোজেন প্লাস বাইকার্বনেট। এই হাইড্রোজেন যখন এই হিমোগ্লোবিনের সাথে এসে বাইন্ড করবে তখন এই হিমোগ্লোবিন আমরা বলি প্রোটনেটেড হিমোগ্লোবিন বা অ্যাসিডিক হিমোগ্লোবিন। আর এই অ্যাসিডিক হিমোগ্লোবিনের যখন ফর্ম হবে তখন কি হবে, সে অক্সিজেনটাকে ছেড়ে দিবে, দেন অক্সিজেনটা কোথায় চলে আসবে, সেলের ভিতরে চলে আসবে। এই ব্যাপারটাকে আমরা বলছি বোর ইফেক্ট। তাহলে বোর ইফেক্টটা কোথায় হচ্ছে, ক্যাপিলারি লেভেল অর্থাৎ টিস্যু লেভেলে। তাহলে আমরা এখন যদি এটা মেকানিজমটা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে আমরা এই ডায়াগ্রামটা দেখতে পারি। এখানে কি হচ্ছে, যে সেলের ভিতরে অক্সিজেন এবং গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেন এই কার্বন ডাইঅক্সাইড কোথায় চলে আসতেছে, চলে আসছে আরবিসি মেমব্রেনে। দেন এই আরবিসি মেমব্রেনে এসে কি করছে, পানির সাথে মিলে তৈরি করছে কার্বনিক অ্যাসিড, এবং এখানে একটা এনজাইম কাজ করে, সেটা নাম কি কার্বনিক অ্যানহাইড্রেস। এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা শুধুমাত্র আরবিসিতে থাকে, এই জন্য এই মেকানিজমটা কোথায় হয়, শুধুমাত্র আরবিসিতে হয়ে থাকে। দেন এই কার্বনিক অ্যাসিড কি করে আবার ভাগ হয়ে তৈরি করে বাইকার্বনেট এন্ড হাইড্রোজেন। এখানে এনজাইম কাজ করে কে, কার্বনিক অ্যানহাইড্রেস। দেন এই হাইড্রোজেন কি করবে, এই হাইড্রোজেন হচ্ছে গিয়ে ওই যে অক্সিহিমোগ্লোবিন ছিল, অর্থাৎ অক্সিহিমোগ্লোবিন যে হিমোগ্লোবিন তার সাথে কি বাইন্ড করে। যখন এই হাইড্রোজেন গিয়ে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তখন হিমোগ্লোবিন আমরা বলি প্রোটনেটেড হিমোগ্লোবিন। এই প্রোটনেটেড হিমোগ্লোবিন বা অ্যাসিডিক হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কি কমে যায়, ফলে এই হিমোগ্লোবিন কি করে অক্সিজেনটাকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে সে কোথায় চলে যায়, সে হচ্ছে এই যে আমাদের টিস্যুতে চলে আসে। তাহলে ওই যে অক্সিহিমোগ্লোবিনটা লাংস থেকে টিস্যু ক্যাপিলারিতে আসছিল, দেন টিস্যু ক্যাপিলারি থেকে হিমোগ্লোবিন থেকে ছেড়ে সে টিস্যুতে ডেলিভার হচ্ছে কিসের রেসপন্সে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনের বেশি থাকার কারণে এই যে ঘটনাটা বা এই যে ইফেক্টটা, এটাকে বলা হয় বোর ইফেক্ট। এই বোর ইফেক্টটা
97 মার্কেট টপিক রিলেটেড ছিল ক্লোরাইড শিফট মেকানিজম। তো ক্লোরাইড শিফট মেকানিজম নাকি এই যে বাইকার্বনেট যখন বেশি বেশি তৈরি হচ্ছে তখন সেলের ভিতরে কি হবে, বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তখন এই বাইকার্বনেট কি করবে, আরবিসি মেমব্রেন থেকে বেড়ে প্লাজমাতে চলে আসবে। যখনই বাইকার্বনেট একটা নেগেটিভ আয়ন প্লাজমাতে চলে আসবে সেলের ভিতর থেকে, তখন ভিতরে কি হবে, নেগেটিভ আয়নের ঘাটতি দেখা দিবে, ফলে একটা নেগেটিভ আয়ন কি করবে, এক্সচেঞ্জ হয়ে সেলের ভিতরে চলে আসবে। কোন আয়নটা যায়, ইজিলি ক্লোরাইড আয়ন। তাহলে এই যে বাইকার্বনেট আয়ন আরবিসি মেমব্রেন থেকে সেলের প্লাজমাতে চলে আসলো, তার এক্সচেঞ্জে ক্লোরাইড আরবিসি মেমব্রেনের গায়ে ঢুকলো, এই ব্যাপারটা কেমন বলি, এই ব্যাপারটা আমরা বলতেছি ক্লোরাইড শিফট মেকানিজম। এবং এই ক্লোরাইড শিফট মেকানিজম এখানে একটা ক্যারিয়ার প্রোটিন কাজ করে, সেই ক্যারিয়ার প্রোটিনের নাম কি, বাইকার্বনেট ক্লোরাইড ক্যারিয়ার প্রোটিন, অর্থাৎ নামের সাথে মিল আছে, বাইকার্বনেট ক্লোরাইড ক্যারিয়ার প্রোটিন। তাহলে এখন তোমরা পরীক্ষাতে এই মেকানিজমটা কিভাবে লিখবা, এই লিখবা হচ্ছে যখন এই ব্লাড, আমরা জানি ব্লাডের মাধ্যমে কি করছে, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আসতেছে কোথায়, এই টিস্যু লেভেলে, দেন যখন যাবে তখন কি হবে, এই সেলের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড চলে আসবে, ব্লাডে চলে আসবে। তাহলে কার্বন ডাই ডিফিউজ ফ্রম সেল টু ব্লাড। যখনই কার্বন ডাই চলে আসবে তখন কার্বন কনসেন্ট্রেশন কি হবে, ব্লাডে বেড়ে যাবে। যখনই কার্বন ডাই কনসেন্ট্রেশন ব্লাডে বেড়ে যাবে তখন কার্বন ডাই অক্সাইড কি করবে, পানির সাথে মিলিয়ে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড আবার ব্যাকগ্রাউন্ড তৈরি করবে বাইকার্বনেট প্লাস হাইড্রোজেন। এই হাইড্রোজেন কি করবে, বাইন্ড করবে হচ্ছে হিমোগ্লোবিন। কোন হিমোগ্লোবিন, যে হিমোগ্লোবিন সাথে অক্সিজেন বাইন্ড করা ছিল, অর্থাৎ অক্সি হিমোগ্লোবিন, যেটা হচ্ছে লাংস থেকে টিস্যুতে আসতেছিল। তখন এইটার নাম হয়ে যায় প্রোটোনেটেড হিমোগ্লোবিন। এই প্রোটোনেটেড হিমোগ্লোবিন অক্সিজেনের মধ্যে অ্যাফিনিটি কি হয়ে যায়, কম থাকে, লো থাকে, ফলে সে করবে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটাকে ছেড়ে দিবে এবং এই হিমোগ্লোবিন থেকে অক্সিজেন ডিসোসিয়েশন হয়ে যায়, তখন আমাদের অক্সিজেন ডিসোসিয়েশন কাপটা কি হয়ে যায়, রাইট সাইডে শিফট হয়ে যায়, অর্থাৎ হিমোগ্লোবিন থেকে অক্সিজেন রিলিজ হয়ে যায়। যখন হিমোগ্লোবিন থেকে যখন অক্সিজেন রিমুভ হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে, তখন সে কোথায় চলে যাবে, সে হচ্ছে টিস্যুতে চলে যাবে, অক্সিজেন ডেলিভার টু দ্য টিস্যু। এই ব্যাপারটা কেমন বলছি, বোর ইফেক্ট। ওকে, তাহলে এই মনে রাখবেন, এই অপোজিট ইফেক্টটা কোথায় হয়, লাংসে হয়ে থাকে। এখন বোর ইফেক্ট ইম্পর্টেন্স কি, বোর ইফেক্ট ইম্পর্টেন্স হচ্ছে সেই হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা রিলিজ হয়ে যাবে এবং টিস্যুতে চলে যাবে, এবং লাংসে কি হয়, এই অক্সিজেশন হয়ে থাকে। তাহলে আশা করি সবাই বোর ইফেক্টটা বুঝতে পেরেছে। এখন আমরা আলোচনা করব হচ্ছে হ্যালডন ইফেক্ট। তাহলে হ্যালডন ইফেক্ট কি, হ্যালডন ইফেক্ট হচ্ছে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করবে। তাহলে এখন হচ্ছে আবার টিস্যু থেকে, তাহলে হ্যালডন ইফেক্ট যদি আমরা একটু চিত্র সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য আরেকটু কনসেপ্টটা ইজি হবে। যে এখানেই সেম উল্টা মেকানিজমটা আমরা দেখতেছি, যে সেল থেকে কার্বন ডাই অক্সাইড, সেলের ভিতরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ঘনত্ব হচ্ছে 46 মিলিমিটার মার্কারি, আর ইন্টারস্টেল হচ্ছে 45। এই জন্য কি হবে, কার্বন ডাই অক্সাইড সেল থেকে ইন্টারস্টেল স্পেস চলে আসবে, দেন ব্লাডে হচ্ছে তার কনসেন্ট্রেশন 14। এই জন্য কি হবে, ইন্টারস্টেল স্পেস থেকে কার্বন ডাই অক্সাইড চলে আসবে, ব্লাডে চলে আসবে, এবং ব্লাডে আসার পরে কার্বন ডাই অক্সাইড তিনটা ফর্ম তৈরি করবে। কি কি, একটা হচ্ছে ডিজলভ স্টেট, যেখানে 7%, একটা হচ্ছে কার্বনিক গ্লুবিন 23%, আর হচ্ছে বাইকার্বনেট 70%। অর্থাৎ নরমালি 7% শুধুমাত্র কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ডিজলভ স্টেট যাচ্ছে, আর বাকি 93% কিসের মধ্যে যাচ্ছে, দুইটা ফর্মে, একটা হচ্ছে কার্বনিক গ্লুবিন আর হচ্ছে বাইকার্বনেট ফর্মে। তো এই বাইকার্বনেট ফর্মে এবং কার্বনিক গ্লুবিন ফর্মে যখন সে হার্টে যখন আসে, আইসে যখন পালমোনারি ক্যাপিলারি হয়ে এই যে লাংসে যখন চলে আসে, তো এখন এই লাংসের অর্থাৎ পালমোনারি ক্যাপিলারি যখন আসে, তখন এই কার্বনিক গ্লুবিন থেকে প্লাস বাইকার্বনেট থেকে কি করতে আমাদের কার্বন ডাই অক্সাইডটা রিলিজ হয়ে এলভিওলাসে আসতে হবে, দেন এলভিওলাস থেকে সে কি করবে, এক্সক্রিশনের মাধ্যমে বডি থেকে এক্সক্রিট হয়ে যাবে। তাহলে এই যে কার্বনিক গ্লুবিন ফর্ম এবং বাইকার্বনেট ফর্ম থেকে কার্বন ডাই অক্সাইডটা রিলিজ হয়ে এলভিওলাসে চলে আসলো, আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি হ্যালডন ইফেক্ট। তাহলে হ্যালডন ইফেক্টটা কোথায় হচ্ছে, লাংসে। তাহলে আমরা চলুন এবার হ্যালডন ইফেক্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তাহলে হ্যালডন ইফেক্টটা কি হচ্ছে, হ্যালডন ইফেক্ট হচ্ছে যখনই এলভিওলাসের কাছে অর্থাৎ পালমোনারি ক্যাপিলারিতে কার্বনিক গ্লুবিন এবং বাইকার্বনেটটা আসবে, তখনই এলভিওলাস থেকে অক্সিজেন কি করবে, ব্লাডে চলে আসবে। আসার পরে এই অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, তখনই হিমোগ্লোবিন থেকে কি হবে, কার্বন ডাই অক্সাইডটা কি হবে, ডিসপ্লেস হয়ে যাবে। অর্থাৎ তখন হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডের প্রতি যে অ্যাফিনিটি সেটা কমে যাবে এবং সে কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিবে এবং অক্সিজেনকে গ্রহণ করবে। অর্থাৎ বোর ইফেক্টে আমরা দেখতেছিলাম কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার ফলে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়,
ফলে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতেছে। আর হ্যালডন ইফেক্ট হচ্ছে অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং করে তখন হিমোগ্লোবিনের কার্বন ডাইঅক্সাইডের প্রতি অ্যাফিনিটি কমে যায় এবং সে কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দেয়। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড দুইটা যে ফর্ম, কার্বনিক গ্লোবিন এবং বাইকার্বনেট ফর্ম থেকে কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করার যে প্রক্রিয়া বা যে ইফেক্ট সেটাকে বলি হ্যালডন ইফেক্ট। এবং মনে রাখবেন হ্যালডন ইফেক্টের একটা টপিক রিলেটেড সেটা হচ্ছে রিভার্স ক্লোরার শিফট মেকানিজম। তাহলে এখন আমরা যদি এই হ্যালডন ইফেক্টটা আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ইজি হবে। দেখেন এটা হচ্ছে আমাদের ব্লাড ক্যাপিলারি অর্থাৎ আরবিসি, আর হচ্ছে আমাদের এলভিউলাস। তাহলে আমরা জানি এই আরবিসির ভিতরে আছে কি আছে, কার্বনিক গ্লোবিন, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনকে নিয়ে ক্যারি করে নিয়ে আসছে। তো যখনই এলভিউলাস থেকে অক্সিজেন আসবে আইসা এই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে তখনই কি হবে, হিমোগ্লোবিন এই কার্বন ডাইঅক্সাইডের প্রতি অ্যাফিনিটি কমে যাবে। যখনই হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের অ্যাফিনিটি কমে যাবে তখন সে করবে কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিবে এবং অক্সিজেনকে গ্রহণ করে অক্সিহিমোগ্লোবিন ফর্ম করবে। এরপর এই কার্বন ডাইঅক্সাইড কি করবে, এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের চলে আসবে কোথায়, চলে আসবে হচ্ছে এলভিউলাসে, দেন এলভিউলাস থেকে কি করবে, এক্সক্রিট হয়ে যাবে এক্সপিরেশনের মাধ্যমে। এই মেকানিজমটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। আমরা জানি হিমোগ্লোবিনের কি আছে, 4টা গ্লোবিন চেইন আছে এবং এটা হচ্ছে আমাদের এটা হিমোগ্লোবিন স্ট্রাকচার। এবং এই হিমোগ্লোবিনের যে অ্যামাইনো এন্ড, এই অ্যামাইনো এন্ডের আমরা জানি NH2 অ্যামাইনো এন্ডের। তো NH2 এখানে হাইড্রোজেনটাকে সে রিপ্লেস করে কি করছিল, এখানে কার্বন ডাইঅক্সাইডটা বসছিল। তো যখনই এই অক্সিজেন আইসা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে তখন নিশ্চয়ই কি হবে, সে হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডকে লাথি মেরে বের করে দিবে। দেন এই কার্বন ডাইঅক্সাইড কি হবে, আরবিসি থেকে বের হয়ে লাংসে আসবে, লাংস থেকে সে এক্সপিরেশনের মাধ্যমে এক্সক্রিট হয়ে যাবে। তাহলে এই কার্বনিক গ্লোবিন অর্থাৎ হিমোগ্লোবিন থেকে কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করার প্রসেস হচ্ছে এটা, কখন, যখন অক্সিজেন এসে বাইন্ড করবে। দেন এদিকে আবার হিমোগ্লোবিন থেকে কি হবে, আমাদের হাইড্রোজেন আয়নগুলো রিলিজ হতে থাকবে। দেন হাইড্রোজেন আয়ন কি করবে, এই যে বাইকার্বনেট ছিল আমরা বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড 3টা ফর্মের মধ্যে একটা কি ছিল কার্বনিক গ্লোবিন। হিমোগ্লোবিন থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডকে কিক আউট করে এলভিউলাসে পাঠিয়ে দিলাম। এখন আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড বাইর করতে কোন ফর্ম থেকে, এই বাইকার্বনেট ফর্ম থেকে। কারণ আমরা জানি 70% কার্বন ডাইঅক্সাইড কিসের মধ্যে ফর্ম এক্সপোর্ট হয়, বাইকার্বনেট ফর্মে। এই বাইকার্বনেট থেকে কি করবে, ওই যে আমাদের হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন থেকে কি রিলিজ হবে, হাইড্রোজেন। এই হাইড্রোজেন এবং বাইকার্বনেট কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের মাধ্যমে কি তৈরি করবে, কার্বনিক অ্যাসিড। দেন সেটা আবার আর ব্রেকডাউন হয়ে কি করবে, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কি করবে, আবার সে কিক আউট করে এলভিউলাসে চলে আসবে। দেন এলভিউলাস থেকে সে করবে এক্সপিরেশন দেবে, বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা দুই দেখতেছি যে যখনই এলভিউলাসের কাছাকাছি চলে আসে তখন এই অক্সিজেন এসে বাইন্ড করা হিমোগ্লোবিন থেকে কার্বন ডাইঅক্সাইডকে কিক আউট করে দেয়। আবার এই হিমোগ্লোবিন হচ্ছে তার হাইড্রোজেন আয়ন ছেড়ে দিয়ে বাইকার্বন থেকে কার্বন ডাইঅক্সাইডকে কিক আউট করে দেয় এবং সবগুলা কার্বন ডাইঅক্সাইড কি করে এলভিউলাসে চলে আসে এবং এক্সপিরেশনের মধ্যে বডি থেকে এক্সক্রিট হয়ে যায়। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডের দুইটা ফর্ম, কার্বনিক গ্লোবিন এবং বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইডকে কিক আউট করে ব্লাড থেকে এলভিউলাসে নিয়ে এলভিউলাস থেকে এক্সপিরেশন বের করে যে প্রসেস বা যে ইফেক্ট সেটাকে আমরা বলি হ্যালডন ইফেক্ট। এখন আমরা বলছিলাম হ্যালডন ইফেক্টের সাথে রিভার্স ক্লোরার শিফটের একটা রিলেশন আছে। তাহলে এটা কি, যখনই এই বাইকার্বনেট আয়নগুলো যখনই হাইড্রোজেনের সাথে মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এই কার্বন পানি তৈরি করতেছে, তাহলে এই সেলের ভিতরে কিন্তু বাইকার্বনেটের হচ্ছে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, অর্থাৎ বাইকার্বনেটের ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। যখনই এই বাইকার্বনেটের ডেফিসিয়েন্সি দেখা দেবে তখন কি হবে, প্লাজমা থেকে বাইকার্বনেট আরবিসির ভিতরে চলে আসবে। আর যখনই বাইকার্বনেট আরবিসির ভিতরে চলে আসবে তখন কি হবে, এখানে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। সেজন্য কি হবে, তার এক্সচেঞ্জে কি হবে, এই বাইকার্বনেট যখন ঢুকবে তার এক্সচেঞ্জে কে বেরিয়ে আসবে, ক্লোরাইড আয়নটা বেরিয়ে আসবে। তাহলে দেখেন আগে দেখছিলাম যে ক্লোরাইড আরবিসি গায়ে ঢুকতেছিল, বাইকার্বনেট বের হইতেছিল, ওটা ছিল ক্লোরাইড শিফট মেকানিজম। আর এখন কি হচ্ছে, বাইকার্বনেট ঢুকতেছে, ক্লোরাইড বের হচ্ছে, এই জন্য এটা বলি আমরা রিভার্স ক্লোরাইড শিফট মেকানিজম। তাহলে আশা করি সবাই আপনারা হ্যালডন ইফেক্ট এবং রিভার্স ক্লোরাইড শিফট মেকানিজমটা বুঝতে পেরেছেন। তাহলে আপনার পরীক্ষাতে কিভাবে লিখবেন আমি এখানে বলে দিচ্ছি জাস্ট সহজ কথায়, যে অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে তখন হিমোগ্লোবিন কি করবে, হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের প্রতি অ্যাফিনিটি কমে যাবে, অর্থাৎ অ্যাসিডিটিতে বেড়ে যাবে। তখন এই হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের প্রতি অ্যাফিনিটি কি হবে, কমে যাবে। ফলে কার্বন ডাইঅক্সাইড কি করবে, ওই হিমোগ্লোবিন থেকে রিলিজ হয়ে যাবে, অর্থাৎ কার্বনিক গ্লোবিন হিমোগ্লোবিন থেকে কার্বন ডাইঅক্সাইড কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে।
আর অন্যদিকে বাইকার্বনেট ফর্ম থেকে কিভাবে হচ্ছে, ওই হিমোগ্লোবিন থেকে হাইড্রোজেন রিলিজ হবে, এই হাইড্রোজেন কি করবে বাইকার্বনের সাথে ফর্ম করবে, তো কার্বনিক অ্যাসিড, এই কার্বন কি করবে ওয়াটার এবং কার্বন সাথে করবে, এই কার্বন কি হবে আরবিসি থেকে বের হয়ে প্লাজমা থেকে বের হয়ে সে চলে যাবে এলবিউলাসে, দেন বডি থেকে এক্সট্রাক্ট হয়ে যাবে। তাহলে এইভাবে দুইটা ফর্ম থেকে কার্বন ডাইঅক্সাইড কি হয়ে যায় রিমুভ হয়ে এলবিউলাসে চলে যায়। এই প্রক্রিয়া আমরা বলছি হ্যালডন ইফেক্ট। এবার সে অন্যতম একটা টপিক, সেটা হচ্ছে যদিও পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট বুঝে রাখা উচিত, একটা হচ্ছে ডাবল বোর ইফেক্ট। ডাবল বোর ইফেক্ট, তাহলে ডাবল বোর ইফেক্টটা কোথায় হয়? এটা হচ্ছে প্লাজেন্টাতে। তাহলে আমরা জানি প্লাজেন্টার দুইটা পার্ট, একটা হচ্ছে ফিটাল পার্ট, একটা হচ্ছে ম্যাটারনাল পার্ট। তাহলে এই প্লাজেন্টাতে আমরা জানি দুইটা আর্টারি থাকে, একটা বেইন থাকে। তো দেখেন এই যে লালটা হচ্ছে বেইন আর নীল দুইটা হচ্ছে আর্টারি। মনে রাখবেন, আপনারা সবাই মনে রাখবেন, আমরা জানি যে আর্টারি কি করে অক্সিজেন ক্যারি করে, আমরা জানি আর্টারি কি করে অক্সিজেন ক্যারি করে, আর বেইন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে। কিন্তু এই কথাটা এক্সেপশন হচ্ছে দুইটা জায়গায়, একটা হচ্ছে পালমোনারি আর একটা হচ্ছে আমলিকাল। মনে রাখবেন আমলিকাল আর্টারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে, আর আমলিকাল বেইন হচ্ছে অক্সিজেন ক্যারি করে, উল্টা। তেমনি পালমোনারি আর্টারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে, আর পালমোনারি বেইন হচ্ছে অক্সিজেন ক্যারি করে। মনে রাখবেন সিস্টেমিক আর্টারি এবং বেইনের সাথে পালমোনারি এবং আমলিকাল আর্টারি এবং বেইন অপোজিট অ্যাকশন। তাহলে এখন আর্টারি গুলা কাজ কি? কার্বন ডাইঅক্সাইড গুলা ক্যারি করা, কই থেকে? ফিটাস থেকে মায়ে নিয়ে আসবে। আর বেইনে কাজ কি? অক্সিজেন মা থেকে ফিটাসে নিয়ে যাবে। এখন আমরা যদি দেখি যে প্লাজেন্টার মাধ্যমে কিভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এক নম্বর হচ্ছে আমাদের যদি প্লাজেন্টা অর্থাৎ বেবিতে থাকে হিমোগ্লোবিন এফ, আর এই হিমোগ্লোবিন এফ এর অক্সিজেনের মধ্যে অ্যাফিনিটি কি থাকে? অনেক বেশি থাকে। আর হচ্ছে কনসেন্ট্রেশন এন্ড প্রেসার গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ডাবল বোর ইফেক্ট। এই তিনটা ইফেক্টের জন্য কি হয়? প্লাজেন্টার মাধ্যমে অর্থাৎ মা থেকে বেবিতে কি হয়? গ্যাস এক্সচেঞ্জ হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে বুঝবো, যদি আমাদের আজকের টপিক হচ্ছে ডাবল বোর ইফেক্ট, বাট আমরা এই দুইটা জিনিস আজকে শিখে রাখবো। তাহলে হিমোগ্লোবিন এফ কেন অক্সিজেনের মধ্যে অ্যাফিনিটি বেশি আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা জানি হিমোগ্লোবিন এ এবং হিমোগ্লোবিন এফ। তাহলে হিমোগ্লোবিন এতে আছে আলফা এবং বিটা, আর হিমোগ্লোবিন এফ হচ্ছে আলফা এবং গামা। তো এই অ্যাডাল্টের এই হিমোগ্লোবিন যে বিটা যে চেইন, এই বিটা চেইনের সাথে কি হয়? 2,3-bis ফসফোগ্লিসারাইড অ্যাটাচ হওয়ার টেন্ডেন্সি বেশি, অর্থাৎ এই বিটা বন্ডের সাথে কি হয়? 2,3-bis ফসফোগ্লিসারাইড অ্যাটাচ হইতে পারে। এখন 2,3-bis ফসফোগ্লিসারাইড কি হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে তৈরি হয়। আপনারা সবাই পড়ে আসছেন, ইন্টারে পড়ে আসছেন, বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছেন। এবং এই 2,3-bis ফসফোগ্লিসারাইড যখন বিটার সাথে যুক্ত হয়, এই 2,3-bis ফসফোগ্লিসারাইডের একটা খারাপ ইফেক্ট হচ্ছে, সে হচ্ছে কি করে? সে হচ্ছে এই বিটা চেইন থেকে অক্সিজেনটাকে ডিসপ্লেস করে দেয়। অর্থাৎ 2,3-bis ফসফোগ্লিসারাইড যখন বডিতে বেড়ে যাবে, তখন হিমোগ্লোবিন থেকে অক্সিজেন কি হয়ে যাবে? ডিসোসিয়েট হয়ে যাবে, অর্থাৎ রিলিজ হয়ে যাবে। এখন মজার ব্যাপার হচ্ছে, দেখেন হিমোগ্লোবিন এফ এ কিন্তু বিটা চেইন নাই, এই জন্য 2,3-bis ফসফোগ্লিসারাইড কি করতে পারে না, তার সাথে অ্যাটাচ হতে পারে না, এবং সেখান থেকে অক্সিজেনকে ডিটাচ করতে পারে না। এই জন্য হিমোগ্লোবিন এফ এর অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি। কারণ কি? এই 2,3-bis ফসফোগ্লিসারাইড কি করতে পারে না, এই আলফা চেনের সাথে অ্যাটাচ হইতে পারে না এবং অক্সিজেনকে ডিসপ্লেস করতে পারে না। এই জন্য হিমোগ্লোবিন এফ এর অ্যাফিনিটি অক্সিজেনের প্রতি বেশি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। 2 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন এন্ড প্রেসার গ্রেডিয়েন্ট। আমরা জানি ফিটাল সাইডে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেশি, এই জন্য কার্বন ডাইঅক্সাইড ফিটাল সাইড থেকে কি হয়? মাদার সাইডে চলে আসে। আর ম্যাটারনাল সাইডে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি, এই জন্য অক্সিজেন ম্যাটারনাল সাইড থেকে ফিটাল সাইডে চলে আসে। এইভাবে হচ্ছে বেবি কি করে? মা থেকে অক্সিজেন পাচ্ছে এবং তার শরীরে যে কার্বন ডাইঅক্সাইড সেগুলো মার শরীরে পাঠিয়ে দিতে পারে। নেক্সট হচ্ছে ডাবল বোর ইফেক্ট। তাহলে ডাবল বোর ইফেক্ট মানে কি? এখানে বোর ইফেক্টটা ডাবল হবে। কিভাবে ডাবল হবে? তাহলে আমরা বোর ইফেক্টটা যদি একটু চিন্তা করি, বোর ইফেক্টটা কি ছিল? বোর ইফেক্টের ছিল যে কার্বন ডাইঅক্সাইড আসবে, আইসে পানির সাথে মিলবে, মিলিত করবে কার্বনিক অ্যাসিড,
দেন এই কার্বন ডাইঅক্সাইড কি করবে বাইকার্বনেট প্লাস হাইড্রোজেন, দেন এই হাইড্রোজেন কি করবে বাইন্ড করবে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে, এই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে তখন তাকে হলো প্রোটোনেটেড হিমোগ্লোবিন। এই প্রোটোনেটেড হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি কনসেন্ট অ্যাফিনিটি কম, সেজন্য কি করবে সে অক্সিজেনকে ছেড়ে দিবে। এটা ছিল আমাদের বোর ইফেক্ট। তো এখন এখানে কি হচ্ছে, এই যে ফিটাসের শরীরে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেশি, এই জন্য ফিটাস থেকে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কোথায় চলে আসছে, ম্যাটার্নাল সাইডে চলে আসতেছে। আর ম্যাটার্নাল সাইডে যখন কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি আসবে তখন কি হবে, এই ম্যাটার্নাল সাইডে যে হিমোগ্লোবিনের সাথে যে অক্সিজেন ছিল, এই অক্সিজেনটা কি হবে এই বোর ইফেক্টের জন্য অক্সিজেনটাকে সে ছেড়ে দিবে, দেন অক্সিজেনটা কি হবে বেবিতে চলে আসবে। তাহলে এটা হলো একটা বোর ইফেক্ট। আরেকটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য যখনই ম্যাটার্নাল সাইডে চলে আসতেছে, তো ফিটাস সাইডে কি হবে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কমে যাবে। তো এই ফিটাস সাইডে যখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কমে যাবে, তো আমরা জানি যখনই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কমে যায় তখন কার্বন ডাইঅক্সাইড থেকে কি করবে না, পানির সাথে মিলে বাইকার্বনেট প্লাস হাইড্রোজেন তৈরি করতে পারবে না। এই জন্য হিমোগ্লোবিনটা অ্যাসিডিক হইতে পারবে না, অর্থাৎ প্রোটোনেটেড হিমোগ্লোবিন হইতে পারবে না। আর এই প্রোটোনেটেড হিমোগ্লোবিন হইতে না পারার কারণে হিমোগ্লোবিনটার এফিনিটি কি দেবে, অক্সিজেনের মধ্যে এফিনিটি বেশি থাকবে। এই অক্সিজেনের মধ্যে এফিনিটি বেশি থাকার কারণে কি হবে, ম্যাটার্নাল সাইড থেকে অক্সিজেন ফিটাল সাইডে চলে আসবে, বা ফিটাল সাইডে যে অক্সিজেনটা ছিল সেটা কি হবে, সেটা হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচ থাকবে। তো এটা হচ্ছে একটা বোর ইফেক্ট। তাহলে একটা হচ্ছে ফিটাল সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড এদিকে আসার কারণে একটা বোর ইফেক্ট হচ্ছে, আর এদিকে কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়ার কারণে আর একটা বোর ইফেক্টের ঘটনা ঘটতেছে। তাহলে একসাথে যে দুই পাশে দুইবার বোর ইফেক্ট ঘটনা ঘটতেছে, এটাকে আমরা বলি ডাবল বোর ইফেক্ট। এবং এটা কোথায় হয়ে থাকে, প্লাজেন্টাতে হয়ে থাকে। তাহলে আশা করি আপনারা সবাই ডাবল বোর ইফেক্টের কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে এই ছিল আমাদের হ্যালডন ইফেক্ট, বোর ইফেক্ট এবং ডাবল বোর ইফেক্ট নিয়ে আলোচনা। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।